ডিসেম্বর 16 তারিখ, আর আমরা রওনা হয়েছি নেপালের পথে। 13 বছর পর নেপাল যাচ্ছি, তাই স্বভাবতেই খুব এক্সাইটেড ছিলাম। আর 13 বছর আগে আমি আর আমার হাজব্যান্ড দুজন মাত্র গিয়েছিলাম, এখন বাচ্চাদের নিয়ে যাচ্ছি। তো আমাদের ফ্লাইটটা ছিল সকালে, ঠিক সকালে না, 12টার দিকে। তো আমাদের তো বেশ সকালেই বের হতে হয়েছে বাসা থেকে। তো বাচ্চারা সেই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছে। আমার ছেলে প্লেনে উঠতে না উঠতেই ঘুমিয়ে গেছে, আমার মেয়েও ঘুমিয়ে পড়ে একটু পরে। আর আমি চেষ্টা করছিলাম যে একটু ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রাখতে, ছোটো ছোটো করে, যাতে ভিডিওটা আমি বানাতে পারি এবং এটা আমাদের একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আর যখন আমার বাচ্চাটা বড় হবে ওরা তখন দেখবে এবং মনে পড়বে, এবং তখন আমাদেরও ভালো লাগবে যখন আমরা দেখবো, সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, আমরা রওনা হচ্ছি নেপালের পথে। ফ্লাইট টেক অফ করার সময় অনেক সময় কানে এয়ার প্রেশারের জন্য এক ধরনের ব্যথা অনুভব হয়, বিশেষ করে বাচ্চাদের এটা হয়। তো আমি এই জন্য সবসময় ওদেরকে, আমার বাচ্চাদেরকে বলি যে তোমরা ফ্লাইট টেক অফ করার সময় কানে আঙ্গুল দিয়ে রাখবে, যাতে এই প্রেশারটা না ফিল হয়। তো ওই সময়টা আমি ওদেরকে জাগিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে এখন তোমরা ঘুমাও না, তোমরা কানে আঙ্গুল দিয়ে রাখো, ফ্লাইট টেক অফ করে গেলে তারপর তোমরা কানের থেকে আঙ্গুলটা সরাই ফেলো। এটা আমি সবসময়ই করি। ওই দিন আবহাওয়া খুবই ভালো ছিল, রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। প্লেন থেকে দেখতে পাচ্ছিলাম পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখতে আমার খুবই ভালো লাগে। এবং পরিষ্কার নীল আকাশ, মেঘ সব মিলিয়ে খুব চমৎকার লাগছিল, এবং মনের ভিতরে খুব খুশির একটা উথলে উঠছিল যে আর কিছুক্ষণ পরেই আমরা নেপালের আকাশে ঢুকে যাব এবং তখন হিমালয়টা দেখতে পাবো। এবং বলতে না বলতেই আমরা একটু হালকা করে সেই হিমালয়ের আবছা অবয়বটা প্লেন থেকে দেখতে পেলাম। যদিও প্লেনের জানালাগুলো খুব স্ক্র্যাচ ছিল, খুবই হেজি, ঘোলা, দেখা যাচ্ছিল না ভালো করে। তারপরে আমরা খুবই ভীষণ এক্সাইটেড হয়ে পড়ি। দেখার পরে আমার বাচ্চাদেরকে বলি, দেখো দেখো হিমালয় দেখা যাচ্ছে। তো ওরাও খুব এক্সাইটেড হয়ে পড়ে। এবং আমার ভিডিও অত ভালো আসেনি এখানে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, তবে খালি চোখে যেটা দেখা যাচ্ছিল সত্যি আমাদের খুবই আমাদের মনের ভিতরে এক ধরনের উত্তেজনা হচ্ছিল। একটু পরেই বিমান আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেল। তো তেমন আহামরি কিছু না, আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টার ফ্লাইটে এর থেকে বেশি কিছু আমি অবশ্য আশা করিনি। একটা কেক, স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস, পানি, এই তো। আমাদের আসলে জানালা দিয়ে পাহাড় দেখাতেই বেশি উৎসাহ ছিল, তো খাবার নিয়ে অত বেশি মাথা ঘামাইনি। তো পাহাড় দেখতে শুরু হলো। যখন পাহাড় দেখা শুরু হলো তখন ওই দিকেই আমাদের সবচেয়ে বেশি মনোযোগটা ছিল, ফোকাসটা ছিল। যে কখন নামবো এটাও মনের মতো ছিল, যে কখন বিমানের চাকা নেপালের মাটি ছুঁবে। তো সেই অপেক্ষা করছিলাম আমরা। তো এই হচ্ছে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, উঁচু উঁচু পাহাড়, যথেষ্ট উঁচু পাহাড়, খুব
কাছে থেকে মনে হচ্ছিল পাহাড়গুলো। তো যাই হোক, আমরা নেমে গেলাম নেপালের মাটিতে। আমাদের প্লেন ঠিকঠাক মতোই আমাদেরকে উড়িয়ে নিয়ে আসলো নেপাল। আমার মেয়ে খুবই এক্সাইটেড। আমরা যাচ্ছি টার্মিনালের দিকে, ছেলে আমরা সবাই আসলে খুবই এক্সাইটেড। তো যাই হোক, ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে বের হওয়ার রাস্তাটা, এয়ারপোর্টের থেকে বের হয়ে যাওয়া যেটা রাস্তাটা, অ্যারাইভালটা, এদিক দিয়ে বেরোতে হয়। আমরা চাইলে এখান থেকে এনসেল থেকে সিম নিতে পারেন। আমরা এখান থেকে সিম নিয়েছিলাম। সিম নিতে আমাদের সর্বোচ্চ আধা ঘন্টার মতন সময় ব্যয় হয়। ওখানে এনসেলে যারা ছিলেন তারা অত্যন্ত প্রফেশনাল, সবাই খুব সুন্দর করে আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছিল। তো আমাদের কোনো অসুবিধাই হয়নি। যাই হোক, আমরা পরন্ত বিকেলে কাঠমান্ডুর পথে। তো আমরা যাচ্ছি কাঠমান্ডু থেকে সরাসরি নাগরকোট। ভালো লাগছিল, অনেক অনেক বছর পর আবার নেপাল আসলাম। তো বাচ্চাদেরকে সেগুলি বলছিলাম যে এর আগে কাঠমান্ডু কেমন ছিল, এখন কি কি পার্থক্য। তো কাঠমান্ডু শহর অনেক বদলে গেছে, অনেক আধুনিক হয়েছে, সেগুলি বলছিলাম। খুব ভালো লাগছিল। আর যেতে যেতে বাচ্চাদেরকে বিভিন্ন কিছু আগের সেই স্মৃতিগুলো ওদের সাথে শেয়ার করছিলাম। যাওয়ার পথে আমরা আসলে ভক্তপুরে একটা ব্রেক নিই। আসলে ওটা আমাদের প্ল্যানে ছিল না যদিও, তারপরেও হঠাৎ করে মনে হলো যে না, যেহেতু হাতে একটু সময় আছে, একটু আলো আছে, তো কেননা আমরা এই হেরিটেজ সাইটটা এই দেখে যাই। ইউনেস্কো হেরিটেজ সাইট, এটা অনেক পুরনো। তো বাচ্চাদেরকে নিয়ে গেলাম। তো একজন গাইড নিয়েছিলাম, উনি বাচ্চাদেরকে এক্সপ্লেন করছে হিস্ট্রিটা। তো খুবই অল্প সময়ের জন্য যাওয়া, কিন্তু ভালো লাগছিল। আর ভীষণ ঠান্ডা ছিল, যেহেতু ডিসেম্বর মাস, আর সন্ধে হয়ে আসছিল। আমরা আসলে খুব বেশিক্ষণ ভক্তপুরে কাটাতে পারিনি, কিন্তু এখানেও আমার স্মৃতি বিজড়িত একটা জায়গা। আপনারা সবাই জানেন একটা বড় ভূমিকম্প হয়েছিল নেপালে। তো আমরা সেই ভূমিকম্পের ঠিক 1 বছর আগেই আমরা নেপাল গিয়েছিলাম। তো সেগুলো খুব মনে পড়ছিল যে আগের ভক্তপুরের রাস্তাটা কেমন ছিল, দোকানপাটগুলো কেমন ছিল। তো অনেক কিছুই একটু চেঞ্জ, কিন্তু এই যে এই সরু সরু রাস্তাগুলো ওরকম আগের মতোই আছে। তো হেঁটে যেতে বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। যারা নেপাল যাবেন তাদের জন্য আমার একটা ব্যক্তিগত একটা ওপিনিয়ন হচ্ছে যে আপনারা ভক্তপুরটা যাবেন এবং পারলে 1 রাত থাকবেন। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। শুধু রাস্তায় হেঁটে হেঁটে দুপাশে দোকানপাট দেখে দেখে আপনার পুরো একদিন চলে যাবে। কোনোভাবেই এই জায়গাটাকে বোরিং বলার কোনো উপায় নেই। খোলা চত্বর এবং আশেপাশে আর অনেক স্থাপনা এখন আছে। তো আমরা একটা কফি শপ গেলাম, হিমালয়ান জাভা কফি শপ। খুবই খুবই ফেমাস নেপালে। পুরোটা নেপালেই ওদের শাখা আছে। আপনি বড় বড় শহরগুলোতে গেলে ওই কফি শপ আপনি দেখতে পাবেন। খুবই ফেমাস। যেহেতু খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তো আমাদের খুব ইচ্ছা করছিল যে আমরা গরম কিছু একটু আমরা খেলে খুব ভালো লাগবে। তো আমরা একটু ক্যামোমাইল টি ট্রাই করছিলাম। তো এই ফাঁকে সন্ধ্যা নেমে আসলো। ভক্তপুর দরবার স্কয়ার বলে এটাকে। তো আশেপাশের দৃশ্যগুলো অন্যরকম হয়েছিল, খুব ম্যাজিক্যাল লাগছিল সব কিছু। ওনাতে একটু গান বাজনা হচ্ছে, সব কিছু মিলে ভক্তপুরের পরিবেশটা খুবই অন্যরকম, খুব স্পিরিচুয়াল, খুব ভালো লাগবে, ভালো লাগার মতন। নাগরকোট পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তখন বাজছিল প্রায় 7:30 এবং প্রচণ্ড ঠান্ডা। আমরা উঠেছিলাম হোটেল মিস্টিক মাউন্টেনে। খুবই চমৎকার একটা হোটেল, খুবই
খুব ভালো তাদের সার্ভিস এবং ভালো রিভিউ শুনেই আমরা আসলে বুক করেছিলাম। এই ঠান্ডায় যখন ওরা 1 কাপ গ্রিন টি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিল, খুব ভালো লাগলো তখন। আর ক্রিসমাসের সময় ছিল, তাই একটা ক্রিসমাস ভাইব ছিল, সব জায়গায় ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো ছিল। তো এই ছিল আমাদের মোটামুটি নাগরকোটের প্রথম দিন, পৌঁছানোর দিন। এরপরে আরও অনেক গল্প হবে, নাগরকোট বেড়ানোর অনেক গল্প নিয়ে হয়তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো।